নমস্কার, লগ্নগাথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জ্যোতিষশাস্ত্রের দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখব। প্রথমটা হলো যে অ্যাসপেক্ট বা দৃষ্টি কি? আর দ্বিতীয়টা হলো ডিগনিটিস বা পদ কি? তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে হোয়াট ইজ অ্যাসপেক্ট? দৃষ্টি কি? আপনি কি জানেন জন্মছকে সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা কি? গ্রহ কোথায় বসে আছে সেটা না, কি কাকে দেখছে সেটা। একটা গ্রহ শান্ত হয়ে নিজের ঘরে বসে আছে। হঠাৎ দূর থেকে আরেকটা গ্রহ তার দিকে তাকালো। ব্যাস, গল্প বদলে গেল। ফলও বদলে গেল, শক্তিও বদলে গেল। পুরো প্রেডিকশনটাই উল্টে যেতে পারে। কারণ জ্যোতিষে দৃষ্টি মানে শুধু দেখা না, এটা ইনফ্লুয়েন্স, এটা চাপ, এটা সাহায্য, আবার কখনো আক্রমণও হতে পারে। আপনার জীবনে যেটা ঘটছে হতে পারে তার আসল কারণটা ওই দূরে বসে থাকা গ্রহটা, যাকে আপনি হিসাবেই ধরেননি। আজ আমরা শিখব কোন গ্রহ কাকে দেখে, কেন দেখে, আর সেই দেখাতে কিভাবে ভাগ্য বদলে যায়। তাহলে চলুন আমরা দেখে নিই যে এই অ্যাসপেক্ট দৃষ্টি কার কোন দৃষ্টি এবং কিভাবে কাজ করে। এখানে আপনারা টেবিলে দেখতে পাচ্ছেন যে কোন কোন রাশির কোন কোন লর্ড হয় এবং তাদের অ্যাসপেক্ট গুলো কি কি সেগুলো আমি লিখেছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার সূর্য থেকে কেতু অবধি সবকটা গ্রহর নিজস্ব দৃষ্টি কি কি দৃষ্টি হয় সেগুলো আমি লিখেছি। এখানে আপনি দেখবেন সূর্য, চন্দ্র এবং সূর্য, চন্দ্র, বুধ এবং শুক্র, এদের শুধু 7 নম্বর দৃষ্টি হয়, আর বাকি কোনো দৃষ্টি হয় না। কিন্তু বাকি যতগুলো গ্রহ রয়েছে তাদের 7 নম্বর তো দৃষ্টি তো আছেই, 7 নম্বর দৃষ্টি সবার থাকবে, সূর্য থেকে কেতু অব্দি 7 নম্বর দৃষ্টি হচ্ছে সবার থাকবে। কিন্তু বাকি কয়েকটা গ্রহ, মঙ্গল, গুরু, শনি এবং রাহু কেতু, এদের কিছু এক্সট্রা দৃষ্টিও হয়। এবার এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে বুঝলাম যে কোন কার কোন দৃষ্টি আছে সেটা তো বুঝলাম, বাট এগুলো কাজ কিভাবে করে। চলুন আপনাদের সেটাকে বুঝিয়ে দিই। এখানে আমি একটা চার্ট আঁকছি। 7 নম্বর দৃষ্টি মানে আপনারা সবসময় মাথায় রাখবেন, 7 নম্বর দৃষ্টি হচ্ছে সবসময় সামনে দেখা, একদম চোখের সামনে যে ঘরটা পড়ছে সেটা। ধরুন এখানে সূর্য বসে রয়েছে, সূর্যের 7 নম্বর দৃষ্টি হবে এই ঘরটা। 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হলো সূর্যের 7 নম্বর দৃষ্টি। ঠিক আছে, এবার এখানে ধরুন মঙ্গল বসেছে। মঙ্গল 4 নম্বর ঘর দেখে, 7 নম্বর ঘর তো দেখি সবার মতো, এবং 8 নম্বর ঘর দেখে। তো মঙ্গল পুরো এই লাইনটা দেখছে। ঠিক আছে, শুধু মঙ্গলটাই আপনাকে মনে রাখতে হবে, 4, 7 এবং 8। মঙ্গল ধরুন, মঙ্গল এখানে বসেছে, কারো চার্টে মঙ্গল এখানে বসেছে। তাহলে মঙ্গল কোন কোন ঘর দেখে? 4, 7 এবং 8। এখান থেকে 4 নম্বর ঘর মঙ্গলে এটা হবে, যদি কাউন্ট করেন 1, 2, 3, 4। তারপরে 5, 6, এখানে হলো 7, এই ঘরটা হলো 12 নম্বর। ঠিক আছে, 7 এবং 8, মঙ্গল এই ঘর দেখছে। যে ঘরটাকে বসেছে সেই ঘরটা ইনফ্লুয়েন্স করবেই, প্লাস 4 নম্বর ঘরটা ইনফ্লুয়েন্স করবে। 4 নম্বর মানে মঙ্গলের থেকে 4 নম্বর ঘরটা মানে 9 নম্বর ঘরটা ইনফ্লুয়েন্স করবে, 12 নম্বর ঘরটা ইনফ্লুয়েন্স করবে, এবং লগ্ন যেটা ইনফ্লুয়েন্স করছে, প্রভাব ফেলছে। ঠিক আছে, তাহলে এবার আপনাকে আর দুটো গ্রহ মনে রাখতে হবে, একটা হচ্ছে জুপিটারের অ্যাসপেক্টে মনে রাখতে হবে আর শনির অ্যাসপেক্টে মনে রাখতে হবে। খুবই সহজ, আমি একটা ট্রিক বলছি এটাতে আপনাদের মনে থেকে যাবে। জুপিটার, প্রথম হচ্ছে জুপিটার। ধরুন জুপিটার হচ্ছে টিচার, গুরু। জুপিটারের দুটোই কাজ, একটা হচ্ছে ছাত্র পড়ানো আর একটা হচ্ছে ধর্ম পালন করা, স্পিরিচুয়ালিটির দিকে জুপিটার হচ্ছে ইনক্লাইন থাকে, যে খুব স্পিরিচুয়াল লোক। ঠিক আছে, পুজো অর্চনা করা। তো স্পিরিচুয়ালিটি ঘরটা কোনটা? 9 নম্বর, আমরা জানি স্পিরিচুয়ালিটি, আমি আগেও ডিসকাস করেছি আগের ভিডিওতে। স্পিরিচুয়ালিটি ঘর হচ্ছে এইটা। আর পড়াশোনার ঘর মানে এডুকেশনের ঘর হচ্ছে 5 নম্বর ঘর। 5 নম্বর ঘর হচ্ছে লাভের ঘর বলে, চাইল্ডের ঘর বলে, এবং এডুকেশনের ঘর। ঠিক আছে, তো জুপিটার ধরুন এখানে যদি বসে, তাহলে জুপিটারের 5 নম্বর দৃষ্টি হচ্ছে এইটা, আর জুপিটারের 9 নম্বর দৃষ্টি হচ্ছে এইটা। তো জুপিটারের 7 নম্বর তো থাকবেই, 7 নম্বর তো আমি ছেড়ে দিলাম, সবার 7 নম্বর আছে। জুপিটারের 5, 7 এবং 9 হয়। ঠিক আছে, জুপিটার যে দিকে দেখছে রাহু আর কেতু সেদিকেই দেখে। তো জুপিটারে রাহু এবং কেতু সবার 5, 7 এবং 9 নম্বর দৃষ্টি হয়। হয়ে গেল। বাকি রইল হচ্ছে শনি। এখানে যদি শনি বসে, শনি হচ্ছে কি? শনি হচ্ছে গড অফ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের ঘর, কর্মের ঘর। ঠিক আছে, হার্ড ওয়ার্ক এবং কর্ম। তো আপনারা যদি চার্ট দেখেন, তো হার্ড ওয়ার্কের ঘর কোনটা? 3 নম্বর ঘর হচ্ছে হার্ড ওয়ার্কের ঘর। আর কর্মের ঘর কোনটা? কেরিয়ারের হাউস, কর্মের হাউস হচ্ছে 10 নম্বর ঘর। তো শনির তিনটে দৃষ্টি আছে, একটা 7 তো আছেই, 3 এবং 10। 3, 7, 10, এটা হচ্ছে শনির দৃষ্টি। ব্যাস, কমপ্লিট। এই চারটা যদি আপনারা দেখেন, যে শনির হচ্ছে 3, 7, 10, জুপিটার হচ্ছে 5, 7, 9, রাহু আর কেতু জুপিটারের দৃষ্টি ফলো করে, মঙ্গলের হচ্ছে 4, 7, 8, আর বাকিগুলো সব 7, 7 করে।
এখানে আমি একটা চার্ট নিয়েছি। এই চার্টে অ্যাসপেক্ট কিভাবে কাজ করে চলুন সেটা দেখি। যখনই আপনারা অ্যাসপেক্ট দেখবেন, দৃষ্টি দেখবেন, সবসময় প্রথম ঘরটাকে চেক করা শুরু করবেন। জুপিটার ফার্স্ট হাউসে বসেছে। জুপিটার শনিকে দেখছে। আমি এক্ষুনি বললাম 5 নম্বর ঘর দেখে এবং 9 নম্বর ঘর দেখে। 7 নম্বর ঘর তো দেখছি। ঠিক আছে? 7 নম্বর ঘর সবার হচ্ছে সমান। তো 5, 7 আর 9 মানে জুপিটার শনিকেও দেখছে, জুপিটার বিয়ের ঘরকেও দেখছে এবং জুপিটার 9 নম্বর ঘরকেও দেখছে। ঠিক আছে? দ্বিতীয় হলো শনি। শনি হচ্ছে 3, 7, এখানে 3, 7, 10। তো 3 নম্বর ঘর শনি এখান থেকে শনিও জুপিটার এই মার্কিউরি আর ভেনাসকে দেখছে, বিয়ের ঘরকে দেখছে। 3, এখানে 4, 5, 6, 7 এই ঘরটা দেখছে। 8, 9, 10 এই ঘরটা দেখছে। তো শনি বিয়ের ঘরকে ইনফ্লুয়েন্স করছে, লাভের ঘরকে ইনফ্লুয়েন্স করছে, প্লাস পয়সার ঘরকে ইনফ্লুয়েন্স করছে। যে কেতু রাহুকে দেখছে, রাহু কেতুকে দেখছে, রাহু কেতুকে দেখছে, কেতু রাহুকে দেখছে। ঠিক আছে? 7 নম্বর দৃষ্টি অনুসারে। এবং কেতুর 5 এবং 9 হয়। 1, 2, 3, 4, 5। কেতু ইসেকেও দেখছে, কর্মের স্থানকেও দেখছে। 5, 6, 7, 8, 9 পয়সার ঘরকেও দেখছে। রাহু 1, 2, 3, 4, 5, 5, 6, 7 কেতুকে তো দেখছি। 8, 9 এখানেও দেখছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টটা খুব ইন্টারেস্টিং চার্ট। এখানে সবাই সবাইকে দেখছে। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে এবার যে সবাই তো সবাইকে দেখছে, কার প্রভাব কার উপর বেশি পড়বে? সেটা দেখতে হয় যে পদটি, আগে পদটা চেক করতে হয় কার কে কোন পদে বসে আছে। দ্বিতীয় চেক করতে হয় যে কে কার শত্রুর ঘরে বসে আছে, না মিত্রের ঘরে বসে রয়েছে, না অধিমিত্রের ঘরে বসে রয়েছে। তো সেইগুলো চেক করে তার প্রভাবটা ক্যালকুলেট করা যায়। দেখুন এখানে দেখুন আপনারা যে জুপিটারও দেখছে বিয়ের ঘরকে, শনিও দেখছে বিয়ের ঘরকে। জুপিটার বোঝায় বিয়েটা ভালো মতো ভাবে হবে, শনি বোঝায় বিয়েটা অনেক দেরি হবে। বিয়ের ঘরে আবার ইসে বসে রয়েছে মার্কিউরি। বিয়ের ঘরে যদি মার্কিউরি বসে থাকে মানে তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা বলে। কিন্তু যেহেতু শনি দেখছে সেখানে তাহলে দেখতে হবে যে মার্কিউরির প্রভাবটা কিরকম, মানে শনি কি পাওয়ারটা কতটা আর মার্কিউরির পাওয়ারটা কিরকম। সেটা দেখে বোঝা যাবে যার যত পাওয়ার হবে তার প্রভাবটা বেশি ফেলবে। এই চার্টটা খুব ইন্টারেস্টিং, আমি এখানে মুছে দিই। এখানে আপনারা এই চারটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে এটা দেখবেন যে পয়সার ঘরে অনেকেই পয়সার ঘরকে দেখছে। শনি দেখছে, কেতু দেখছে, ঠিক আছে? রাহু দেখছে, না রাহু দেখছে না, সরি, সূর্য দেখছে। তো অনেকে পয়সার ঘরকে দেখছে। তাহলে আমি আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে যে এই জাতকের পয়সা কিরকম হবে? পয়সা অনেক হবে না পয়সা কম হবে? পয়সা আসবে বেশি না ক্ষয় বেশি হবে, ব্যয় বেশি হবে? তাহলে আমরা এই চার্ট দেখে এটা বুঝলাম যে একটা গ্রহ ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে শুধু তার নেচার দিয়ে বোঝা যায় না। প্রথমে জানতে হবে সে কোথায় দাঁড়িয়ে আছে। কারণ জ্যোতিষে গ্রহ মানে হচ্ছে অতিথি। ভালো জায়গায় গেলে সে রাজা, আর খারাপ জায়গায় গেলে তার ক্ষমতাই কাজ করে না, পুরোপুরি ভিখারি। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে পদে। উচ্চ পদ হবে না নিচ পদ হবে, মূলার ত্রিকোণ, এই সমস্ত জিনিসে। এটাকে ইংলিশে বলা হয় প্ল্যানেটারি ডিগনিটিস। 4 রকমের হয় বেসিক্যালি। প্রথমটা হচ্ছে এক্সলটেশন, যাকে বলে উচ্চ। এটাকে আপনি ভাবতে পারেন 5 স্টার হোটেল। ঠিক আছে? 5 স্টার হোটেল। আপনি যদি ধরুন 5 স্টার হোটেলে গেছেন, তাহলে আপনার কিরকম লাগবে? অবভিয়াসলি খুব দারুণ লাগবে। আপনি দারুণ ফিল করবেন। আলাদাই সুযোগ সুবিধা। হচ্ছে কোন একটা গ্রহ যখন এক্সলটেশন হয়ে যায় মানে উচ্চ হয়ে যায়, তাহলে সেটা সবথেকে হাইয়েস্ট রেজাল্ট দেয়। ভালো রেজাল্ট দেয়। খারাপ দেয় না। ভালো রেজাল্ট দেয়। সবথেকে বেস্ট রেজাল্ট দেয় এক্সলটেশন। দ্বিতীয় হচ্ছে ডেবিলিটেশন বা যাকে নিচ বলে। এটাকে আপনি ভাবতে পারেন 1 স্টার হোটেল। ধরুন আপনি একটা 1 স্টার হোটেলে গেছেন। হোটেলটা না একটা ভাঙা ঘর, ছাদ নেই, চার দেয়ালে উইপোকা, একটা ডিপ্রেসিং ভাইব। আপনার কি ভালো লাগবে? আপনার পোটেনশিয়াল যতই হোক না কেন, আপনার যতই কর্মদক্ষতা হোক না কেন, কিন্তু আপনি ওরকম ঘরে গিয়ে আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। আপনার ভালো লাগবে না। তো গ্রহ এরকমই হয়। গ্রহর পোটেনশিয়াল যতই থাকুক না কেন, কোনো একটা নিচ পজিশনে যখন চলে যায়, তাহলে সে মানে ভালো ফল দেয় না, খারাপ ফল দেয়। তৃতীয় হচ্ছে ওন সাইন মানে নিজ রাশি। নিজ রাশি মানে হচ্ছে হোম ভাবতে পারেন। মানে বাড়িতে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার কমপ্লিট ফ্রিডম রয়েছে। আপনি ভালো করবেন, খারাপ করবেন, কেউ আপনাকে বাধা দেওয়ার মতন কেউ নেই। তাই জন্য নিজ রাশিতে কোনো একটা গ্রহ কমপ্লিট ফ্রিডম পেয়ে যায়। ভালো দিতে পারে, খারাপও দিতে পারে, গোচরের উপর ডিপেন্ড করে। আর ইউজুয়ালি ভালোই দেয়। খারাপ খুব একটা দেয় না, ভালোই দেয়। এবার ওটা দেখতে হয় যে কোন রাশিতে বসে রয়েছে তার উপর। আর লাস্ট নম্বর হলো হচ্ছে মূলার ত্রিকোণ। মূলার ত্রিকোণকে আপনি ভাবতে পারেন অফিস। অফিসে যখন আপনি থাকেন, ঠিক আছে? অফিসে যখন আপনি থাকবেন, আপনার একটা দায়িত্ববোধ থাকে। এখানে আপনি জিনিসপত্র মেসড আপ করতে পারবেন না। বিগড়াতে পারবেন না। একটা রেসপন্সিবিলিটি থাকে। তো মূলার ত্রিকোণও ওরকমই।
কোনো একটা গ্রহ যখন মূলার ত্রিকোণে বসে তখন সে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে। ঘরে যদি থাকে নিজের ঘরে যা ইচ্ছা করতে পারে, তার কোনো মানে অসুবিধা নেই। কিন্তু মূলার ত্রিকোণে যখন থাকে সে ভালো ফলই দেয়, ইউজুয়ালি খারাপ ফল দেয় না। খুব খারাপ হচ্ছে এক্সলটেশন, যেখানে সবচেয়ে ভালো ফল দেয়। দ্বিতীয় হচ্ছে মূলার ত্রিকোণ। তৃতীয় নাম্বার হচ্ছে অনসাইন মানে নিজের ঘরে। আর চতুর্থ নাম্বার সেখানে খারাপ ফল দেয়, সেটা হচ্ছে ডেবিলিটেশন। এইভাবে কাজ করে। আরো তিনটে জিনিস রয়েছে যেটা আমি এখানে লিখিনি। প্রথমটা হলো হচ্ছে ভার্গোত্তমা। এবার আপনি ভাববেন তাহলে লিখিনি কেন? লিখিনি এই কারণে, কারণ আরো তিনটে জিনিস যেটা বলতে চলেছি এগুলো হচ্ছে কন্ডিশনাল হয়। ভার্গোত্তমাকে সবসময় এরকম একটা স্কোয়ার দিয়ে, এরকম একটা স্কোয়ার দিয়ে দেখানো হয়। এরকম ছোট একটা স্কোয়ার থাকে। কোনো একটা গ্রহ ধরুন, তার মাথায় এরকম একটা ছোট স্কোয়ার দেওয়া আছে। তো এটা হয় তখন ভার্গোত্তমা, সেটা ভার্গোত্তমা হয়। ভার্গোত্তমা কখন হয়? যখন D1 চার্টে বা D9 চার্টে, D1 চার্টে এবং D9 চার্টে, দুটো চার্টে কোনো একটা গ্রহ সেম রাশিতে যখন বসে, ভালো করে শুনবেন, আমি সেম রাশিতে বলেছি, ঘরে বলিনি। D1 চার্টে এবং D9 চার্টে যখন সেম রাশিতে বসে তখন সেটা ভার্গোত্তমা হয়ে যায়। ভার্গোত্তমার মানে, ভার্গোত্তমা মানে হচ্ছে সেই গ্রহটা যেটা ভার্গোত্তমা হয়ে রয়েছে D1 চার্টে এবং D9 চার্টে সেম রাশিতে বসেছে, আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা তার এসেন্স রয়েছে, খুব ইম্পর্টেন্ট, তার আপনার জীবনে একটা সারাংশ সে প্লে করবে, খুব বড় একটা রোল সে প্লে করবে। এটা D9 চার্ট নিয়ে যখন আমরা ডিসকাস করবো তখন আমরা এটাকে আরো ভালোভাবে ডিটেলসে বলবো। দ্বিতীয় হচ্ছে কম্বাস্ট। কোন একটা গ্রহের মাথায়, ধরুন কোন একটা গ্রহের মাথায় এরকম এখানে সি লেখা থাকবে, কম্বাস সি দিয়ে দেখায়। তো সেটা হচ্ছে কম্বাস। কম্বাস মানে হচ্ছে যেমন নাম যেরকম সেরকমই, পুড়ে পুড়ে ছাই হয়ে যাওয়া, কম্বাস মানে ছাই হয়ে যাওয়া। তো কোন একটা গ্রহ যদি সূর্যের বা জুপিটারে খুব কাছাকাছি বসে তখন সেটা কম্বাস্ট হয়ে যায়। কম্বাস মানে ওদের সূর্য এবং জুপিটারের আলোটা এতটাই বেশি, কোনো একটা গ্রহ যদি সূর্য আর জুপিটার খুব কাছাকাছি থাকে তাকে দেখতে পাওয়া যায় না, সেটাকে কম্বাস্ট বলে। মানে তার যে প্রভাবটা সেটা মানে কমে যায়। ভালো প্রভাব যদি হয় তাহলে ভালো প্রভাবটাও কমে যাবে, খারাপ প্রভাব যদি হয় তাহলে খারাপ প্রভাবটাও কমে যাবে। যেন কম্বাস্ট সব থেকে বেশি লাভবান হয় যখন কোনো একটা খারাপ গ্রহ যখন সূর্যের খুব আশেপাশে বসে, তখন হয়ে যায়, তখন সেটা লাভবান হয়। কারণ খারাপ গ্রহের যে প্রভাবটা সেটা কমে যায়। আর লাস্ট নম্বর হলো সেটা হচ্ছে রেট্রোগেট। রেট্রোগেট আপনারা আই গেস সবাই জানেন, মানে হচ্ছে বকরি। কিছু কিছু গ্রহ রয়েছে যেমন শনি, শনি হবে শনি, জুপিটার, তারপরে মার্কিউরি, এগুলো বকরি হয়ে যায় কিছুদিন পর পর, বকরি হয়েছে, উল্টো উল্টো চলতে থাকে। বকরি মানে হচ্ছে উল্টো চলবে। এখানে আমরা দেখব যে কোন কোন রাশিতে কোন কোন গ্রহ উচ্চ বা নিচ্চ হয়। ঠিক আছে, আপনারা এটা এভাবে ভাবতে পারেন যে রাজসভায় প্রত্যেকটা সদস্য ঘুরতে বেরিয়েছে, একজন এক একজনের ঘরে গিয়ে দেখবে কার কিরকম লাগছে। তো প্রথমে রাজা গেল, রাজা প্রথমে মেষ রাশিতে গেল। মেষ রাশিতে গিয়ে দেখে চারদিকে অসুস্থ অস্ত্র শস্ত্র রাখা, দারুণ ফিল করছে রাজা। মেষ রাশি কি বোঝায়? মেষ রাশি বোঝায় এনার্জি কে বোঝায়, অ্যাম্বিশন কে বোঝায়, ইউথ এনার্জি কে বোঝায়। ঠিক আছে, লিডারশিপ, বিশেষ করে লিডারশিপ কে বোঝায়। তো রাজার মতনই এনার্জি। তো রাজা এখানে গিয়ে এক্সল্টেড হয়ে যায়। ঠিক সেরকমই রাজা যখন তুলা রাশিতে গেল, তুলা রাশি কি বোঝায়? তুলা রাশি বোঝা হচ্ছে ব্যালেন্স, তুলা রাশি বোঝা হচ্ছে নেগোসিয়েশন, সবার সাথে কথাবার্তা বলে আলোচনা করে তারপরে মানে সিদ্ধান্ত নেওয়া হবে, সবার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো ওটা রাজা এনার্জি পুরোপুরি অপোজিট। রাজা হচ্ছে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, কিন্তু রাজাকে তুলা রাশিতে গেলে সবার পরামর্শ নিয়ে এখন একটা ডিসিশন নিতে হচ্ছে। তো রাজা তাই জন্য এখানে তুলা রাশিতে ডেবিটেড হয়েছে। এবার রাজার ছেলে শনি পুরোপুরি রাজার অপোজিট নেচারে। শনি কি বোঝায়? শনি বোঝা হচ্ছে বয়স্কদের এনার্জি বোঝায়। ঠিক আছে, শনি যখন মেষ রাশিতে যায়, মেষ রাশি হচ্ছে যুবকদের একটা যুবকের একটা এনার্জি, ইউথের এনার্জি। তো বয়স্ক এনার্জি গেছে যুবকের এনার্জি, তো অবভিয়াসলি খারাপ ফিল করবে। এবার শনি গেছে তুলা রাশিতে, তুলা রাশি হচ্ছে শনির একদম, হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পারছেন, রাজা যখন এখানে নিচ, শনি অবভিয়াসলি এখানে এক্সল্টেড হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কি বোঝায়? বৃষ রাশি বোঝা হচ্ছে বিউটি, সেলফ কেয়ার, কমফোর্ট, এই সমস্ত জিনিস, সৌন্দর্য, সেলফ কেয়ার, এই সমস্ত জিনিস বোঝায়। তো চন্দ্র যখন এখানে বসে, চন্দ্র মানে আমরা কি জানি? চন্দ্র মানে হচ্ছে আমরা জানি মা, কিন্তু মায়ের এনার্জির আগে সবার আগে চন্দ্র হচ্ছে কুইন, রানী। ঠিক আছে, তো চন্দ্র যখন 2 নম্বরে বসে তো চন্দ্র এক্সল্টেড হয়ে যায়। কারণ মায়ের আগে সে হচ্ছে রানী। কোন রানী আছে যে সেলফ কেয়ার বিউটি পছন্দ করবে না? ঠিক সেরকমই চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে বসে, তখন বৃশ্চিক রাশি কি বোঝায়? বৃশ্চিক রাশি বোঝায় হচ্ছে ইন্টেন্সিটি কে বোঝায়। কোনো একটা কাজ একদম ইন্টেন্সিটি নিয়ে করছি, এক্সট্রিম ভাবে কাজটা করছি, অত এক্সট্রিমিটি হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজটা করছি। তো সেটা মানে চন্দ্রের এনার্জি অপোজিটে। চন্দ্র ভালো ফিল করে না, সেখানে সেফ ফিল করে না। ঠিক আছে, দেখবেন যাদের চন্দ্র হচ্ছে 8 নম্বর রাশিতে বসেছে, বৃশ্চিক রাশিতে বসেছে, তারা সবসময় স্ট্রেসড আউট থাকে, সবসময় তাদের মাইন্ডে একটা দুশ্চিন্তা থাকে।
কারণ এখানে একটা এক্সট্রিম একটা টার্বুলেন্স চলছে, একটা ঝড় চলছে সবসময়, এটা হয়। এটা হলো প্রথম ইসে। 3 নম্বর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কি বোঝায়? কিউরিয়াস। মিথুন রাশি হচ্ছে সব জানবো শিখবো, এমন এমন যত অজানা তথ্য রয়েছে সব জানবো। আর এইটা পুরোপুরি রাহুর এনার্জির সাথে ম্যাচ করে, কারণ রাহু হচ্ছে নিজে রিসার্চার। তাই জন্য রাহু মিথুন রাশিতে এক্সল্টেড হয়ে যায়। ঠিক সেরকমই কেতু। কেতু হচ্ছে, কেতু বলে যে ছাড়ো বাদ দাও, সেই তো মরেই যেতে হবে, কি হবে অত জেনে। তো কেতু মিথুন রাশিতে ভালো ফিল করে না, ডেবিলিটেড হয়েছে। ঠিক সেরকমই স্যাজিটেরিয়াসে যখন রাহু ডেবিলিটেড হয়ে যায়, কারণ এটা হচ্ছে হাউস অফ গড, হাউস অফ স্পিরিচুয়ালিটি, হাউস অফ সারেন্ডার, এখানে ভগবানের কাছে সারেন্ডার করে দাও। তো রাহু ওটা পছন্দ করে না। কেতু আবার এখানে একদম দারুণ ফিল করে, কেতু বলে হ্যাঁ এটাই তো আসল লক্ষ্য জীবনের। তো কেতু এখানে এক্সল্টেড হয়েছে 9 নম্বরে। এবার 4 নম্বর, গুরু এবং সেনাপতি ঘুরতে বেরিয়েছে। গুরু পিছু পিছনে সেনাপতি যাচ্ছে বডিগার্ড হয়ে গুরু। গুরু যখন 4 নম্বর ঘরে এলো, 4 নম্বর হচ্ছে 4 নম্বর ঘর বললাম, সরি, 4 নম্বর রাশি, চন্দ্রের রাশি কর্কট রাশি। তো গুরু কর্কট রাশিতে ঢুকেই দেখে যে সবকিছু ঘরে প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম কেয়ার দিয়ে তৈরি করা, একদম মানে সবকিছুর মধ্যে একটা মমতা রয়েছে। তো গুরু দারুণ ফিল করছে এখানে থেকে। তো বলে এই তো, এরকমই তো ঘর হওয়া উচিত। ঠিক আছে, এবার গুরু পিছনে পিছনে গেছে হচ্ছে সেনাপতি, এই বিশাল বড় একটা দেহ নিয়ে, বডি বিল্ডার একটা দেহ নিয়ে ঢুকেছে। এখানে মুভ করছে, এটা ভেঙে যাচ্ছে, হাত তুলছে, টিউবলাইট পাখা খুলে পড়ে যাচ্ছে। কিন্তু সেনাপতি এখানে ভালো ফিল করে না। ঠিক সেরমই যখন গুরু আর সেনাপতি বেরিয়েছে, এখানে গুরু সেনাপতিকে বার করেছে, বলে বেরো বেরো বেরো, ভাঙচুর করছে। তো গুরু গেছে তারপরে হচ্ছে মকর রাশিতে। চারদিকে ডাম্বেল বারবেল রাখা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস স্ট্রাকচার একদম ডিসিপ্লিন ভাবে তৈরি করা রয়েছে, হ্যাঁ ঠিক আছে। এটা জিমের মতো। গুরু রয়েছে নিজে বড়, এত বড় একটা পেট, জিমে ঢুকেছে, অবভিয়াসলি ভালো ফিল করবে না। তাই জন্য মকর রাশিতে গুরু ভালো ফিল করে না, গুরু ডেবিলিটেড হয়ে যায়, কারণ এখানে অনেক বেশি স্ট্রাকচারাল, মকর রাশি হচ্ছে অনেক বেশি স্ট্রাকচারাল, অনেক বেশি ডিসিপ্লিন। ঠিক আছে। আর এবার গুরু পিছনে পিছনে সেনাপতি ঢুকেছে, সেনাপতি মকর রাশি ঢুকেই বারবেল নিয়ে ব্যায়াম করতে শুরু করে দিয়েছে, বাইসেপ কার্ল টাইসেপ কার্ল মারতে শুরু করে দিয়েছে। ঠিক আছে। তো মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়ে যায় এই জন্য। 5 আর 11-তে কেউ এক্সল্টেড হয় না, কেউ ডেবিলিটেড হয় না। তার একটা রিজন রয়েছে, সেই রিজনটা আমি পরে বলছি, আগে 6 আর 12টা বলে নিই। তো 6 নম্বর যে ভার্গটা বোঝা হচ্ছে অ্যানালিটিক্যাল, প্র্যাকটিক্যাল, সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে ভাবা হবে, প্র্যাকটিক্যাল মানে বুদ্ধি, অ্যাকচুয়াল যে বুদ্ধির যে রাশি, বুধের যে বুদ্ধির যে রাশিটা সেটা হচ্ছে কন্যা রাশি। এই জন্য বুধ যখন এখানে বসে, বুধ বলে আরে এটা তো আমারই ঘর, আমি তো বানিয়েছি। তো বুধ অবভিয়াসলি দারুণ ফিল করে, বুধ হচ্ছে রাজার ছেলে, প্রিন্স। এখানে আপনারা ভাবতে পারছেন যে আমি একবার রাজার ছেলে বলছি যে শনি বলছি, আবার রাজার ছেলে বলছি বুধ। বুধকে প্রিন্স হিসাবে ট্রিট করা হয়, প্রিন্স। কিন্তু শনি হচ্ছে অ্যাকচুয়াল সূর্যের অ্যাকচুয়াল ছেলে বলা হয় শনি। কিন্তু রাজসভায় শনি হচ্ছে সার্ভেন্ট, চাকর, ঠিক আছে। তো বুধ যখন 6 নম্বরে বসে তখন এক্সল্টেড হয়েছে। এবার বুধের পিছন পিছন সবাই যখন ঘুরতে বেরিয়েছে, শুক্র বলবে আমি কেন বাদ যাবো, আমিও ঘুরেই ঘুরি। তো শুক্র বুধের পিছন পিছন ঢুকলো ভার্গতে। ঢুকেই দেখে যে সামনে এত বড় তার দাবার ছক রাখা, চারদিকে দেখে একদিকে সুদোকু, একদিকে সজি, একদিকে যে চাইনিজ চেকার, সব ব্রেইনের ট্রেন করা সব জিনিসপত্র রাখা। তো ভেনাস ভালো ফিল করে না। ভেনাস হচ্ছে একটু কমফোর্ট জোন, একটুখানি আর্ট অ্যান্ড ক্রাফট, একটু ক্রিয়েটিভিটির একটা দেবতা। তো ও যখন এত রকম ব্রেইনের জিনিসপত্র দেখে, ও ভালো ফিল করে না। ঠিক আছে। ঠিক সেরকমই মার্কিউরি যখন ইসেতে গেছে, মীন রাশিতে গেছে। মীন রাশি হচ্ছে টেম্পল, ভাবতে পারেন একটা টেম্পল, একটা মন্দির। মার্কিউরি দুধ ঢুকেছে মীন রাশিতে, এটাকে চারদিকে মার্বেল দিয়ে তৈরি জিনিসপত্র। একটা পিছনে একটা অ্যাম্বিয়েন্ট মিউজিক চলছে 333 হার্টজে। একটা একটা সুগন্ধ, একটা চন্দন গাছ, একটা সুগন্ধি গন্ধ আসছে, পাখি ডাকছে। তো বুধ বলছে লজিকটা কোথায়? তো বুধ এখানে ভালো ফিল করেন, বুধ নিচ হয়ে যায়। তো কেন? বুধ সবকিছু লজিক দিয়ে দেখে, বলে এখানে কোনো লজিকের ব্যাপার নেই, এখানে সারেন্ডার করে দাও। তো বুধের পিছন পিছন আছে ভেনাস, ভেনাস বলে আরে এই তো, এটাই তো চাই, এটাই তো জীবনের আসল সুখ, কারণ এখানেই আসল কমফোর্ট। তো শুক্র এখানে কি ধ্যান করতে বসে গেছে। তো শুক্র মীন রাশিতে এক্সল্টেড হয়ে যায়। ঠিক আছে। এই হলো মোটামোটাতে সবগুলো রাশি, আহ, সবগুলো গ্রহ কোন কোন রাশিতে কোথায় উচ্চ হয় কোথাও নিচে হয়, এই আপনারা একটা নোট করে নেবেন কোথাও। ঠিক আছে, স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, নোট করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। এবার 5 নম্বর আর 11 নম্বর ঘরটা কেন ফাঁকা থাকে কারো কারো মাথায় আসতে পারে, আমি বলে রাখি যে 5 নম্বর ঘরটা হচ্ছে রাজার ঘর।
সিংহ রাশি। আর এটা হচ্ছে রাজা ঘর, রাজা নিজে বানিয়েছে এই ঘরটা। সবাই কারোর ক্ষমতা আছে রাজা ঘরে কি বলা যে না এটা ভালো হলে ভালো হতো, না ওটা ওরকম হলে ভালো হতো, এটা সেরকম হলে ভালো হতো। কারোর ক্ষমতা নেই। যেই রাজা ঘরে ঢোকে ঢুকে বলে হ্যাঁ ঠিকই তো আছে, ভালোই রাজা ঘর, ভালোই আছে, অবভিয়াসলি ভালোই হবে। তো একটা অকওয়ার্ড স্মাইল নিয়ে ঢোকে সবাই। তো 5 নম্বর ঘরে কেউ উচ্চ হয় না, কেউ নিচু হয় না, এটা হচ্ছে নিউট্রাল ঘর, ঠিক আছে। আর 11 নম্বর ঘর, আপনার হয়তো আমার 5 নম্বর ঘরটা তো বোঝা গেল, কিন্তু 11 নম্বর ঘর কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে তো শনির ঘর, এখানে তো উচ্চ নিচু হতেই পারতো, তাহলে এখানে কেন হয় না? সো শনির দুটো নেচার বলেছি, একটা হচ্ছে হার্ডওয়ার্ক, ইন্টেন্স হার্ডওয়ার্ক করার নেচার, যেটা মকর রাশি বোঝায়। আর দ্বিতীয় হচ্ছে শনির একটা হিউম্যানিটেরিয়ান, মানব মানবতার প্রতি একটা যে রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে শনি আর একটা নেচার, সেটা কুম্ভ রাশি সেটা বোঝায়। তো সবাই যখন কুম্ভ রাশি ঘরে ঢুকেছে, ঢুকে দেখে যে আশ্রমের মতন। শনি একদিকে সবাইকে মাটিতে বসে খাওয়াচ্ছে, একদিকে সব কারো সেবা করছে। তো এখানে কে বলবে যে এটা ভালো, এরকম হলে ভালো হতো, ওরকম হলে ভালো হতো? যেই ঢুকছে সেই বলছে, তাকে শনি বলছে হ্যাঁ ভলেন্টিয়ার করো। তো তাই জন্য 11 নম্বর ঘরেও কেউ উচ্চ বা নিচু হয় না, ঠিক আছে। তাহলে সবশেষে আমরা দেখবো মূলাত্রিকোণ। কোন একটা গ্রহ যখন মূলাত্রিকোণে বসে, সেটা সব থেকে বেশি রেসপন্সিবল ফিল করে। সে এখানে চেয়েও খারাপ রেজাল্ট দিতে পারে না, কারণ সেটা হচ্ছে তার অফিস, সেটা হচ্ছে তার কর্মক্ষেত্র। তাই জন্য যদি আমরা প্রথম থেকে দেখি, সূর্য যখন সিংহ রাশিতে বসে, তখন সেটা হচ্ছে সূর্যের মূলাত্রিকোণ, যেটা তার নিজের রাশি প্লাস মূলাত্রিকোণ। সিংহ রাশিটাকে আপনি ভাবতে পারেন সূর্যের সিংহাসনের মতো। সূর্য যখন রাজা যখন সিংহাসনে বসে, তখনই সভা শুরু হয়, তখন সে বিশাল একটা দায়িত্ববোধ থাকে। ঠিক সেরমই চন্দ্র যখন বৃষ রাশিতে বসে, বৃষ রাশি হচ্ছে চন্দ্রের এই উচ্চ পজিশনও, এবং যখন চন্দ্র সব থেকে ভালো ফিল করে তখন সেখানে সে ভালো মতন সার্ভ করতে পারে, কাজ করতে পারে। এই জন্য যাদের চন্দ্র বৃষ রাশিতে বসে, তাদের মাইন্ড সবসময় পিসফুল থাকে, ঠিক আছে। তৃতীয় নাম্বার হচ্ছে মঙ্গল। মঙ্গলের দুটো রাশি, একটা হচ্ছে মেষ রাশি আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি। মঙ্গল যখন মেষ রাশিতে বসে, তখন সেটা হচ্ছে মঙ্গলের মূলাত্রিকোণ। কেন? বিকজ মঙ্গল হচ্ছে একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা প্ল্যানেট, কর্ম ওরিয়েন্টেড প্ল্যানেট। তো 1 নম্বরটা হচ্ছে কর্মটাকে একটু এক্সিকিউট করা বোঝায়, 8 নম্বরটা হচ্ছে অনেকটা প্ল্যানিং করা বোঝায়, ঠিক আছে। কর্মের আগে প্ল্যানিং জিনিসটা হচ্ছে 8 নম্বর বোঝায়। আর 1 নম্বরটা হচ্ছে এক্সিকিউট করা, তাই জন্য মঙ্গল 1 নম্বরে যখন বসে তখন সেটা মূলাত্রিকোণ। তৃতীয় হচ্ছে মার্কিউরি। মার্কিউরি 6 নম্বর যখন রাশি, কন্যা রাশিতে যখন বসে, সেটাই হচ্ছে তার এক্সল্টেড এবং তার মূলাত্রিকোণ। 6 নম্বরে যখন বসে, সে সব থেকে বেশি রেসপন্সিবল ফিল করে, এখানে খারাপ রেজাল্ট সে দেয় না। আর তারপরে হচ্ছে বৃহস্পতি, গুরু। গুরু দুটো রাশি, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 12। গুরু যখন 9-এ বসে, সেটা হচ্ছে গুরুর মূলাত্রিকোণ। 12 নম্বরটা হচ্ছে গুরু হচ্ছে একটা মন্দিরের মতো ভাবতে পারেন। গুরু যখন মন্দিরে গিয়ে সাধনা করে, তখন সেটা সেখানে তার ফ্রিডম থাকে। কিন্তু গুরু যখন 9-তে বসে ধর্ম পালন করে, তখন তার রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তাই জন্য 9 হচ্ছে, ধনুরাশি হচ্ছে গুরুর মূলাত্রিকোণ। এরপরে আসছে শুক্র। শুক্রের দুটো রাশি, একটা বৃষ রাশি, একটা তুলা রাশি। শুক্র যখন তুলা রাশিতে বসে, তুলা রাশিতে সেটা হচ্ছে শুক্রের মূলাত্রিকোণ। কেন? কারণ তুলা রাশিতে সবার সাথে কথাবার্তা বলে একটা নেগোশিয়েট করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেইটা হচ্ছে সেখানে রেসপন্সিবিলিটি বেড়ে যায়, এই জন্য শুক্রের তুলা রাশি হচ্ছে মূলাত্রিকোণ। এরপরে হলো শনি। শনির দুটো রাশি, 10 আর 11। তো 11তে যখন শনি বসে, তো সেটা হচ্ছে শনি মূলাত্রিকোণ। কেন? 11টা আপনি ভাবতে পারেন শনি একটা নিজে একটা এনজিও চালাচ্ছে, নিজেই বানিয়েছে এনজিওটা, নিজেই চালাচ্ছে, সবকিছু নিজেই করে, তাই জন্য এখানে রেসপন্সিবিলিটি 10-এর থেকে বেশি বেড়ে যায়। 10 হচ্ছে হার্ড ওয়ার্ক, পুরোপুরি হার্ড ওয়ার্ক করা। শনি এখানে ফ্রিডম পায়, কিন্তু 11টা হচ্ছে শনি সেখানে সার্ভ করছে মানুষকে। বাঁচলো কি? বাঁচলো হচ্ছে রাহু এবং কেতু। রাহু যখন কন্যা রাশিতে বসে, তখন যে তার যে রিসার্চ যে জিনিসটা, সেটা সে ইমপ্লিমেন্ট করতে পারে। তাই জন্য এখানে রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। তাই জন্য রাহুর মূলাত্রিকোণ হচ্ছে কন্যা রাশি, বুধের মতনই। আর কেতুর হচ্ছে মীন রাশি। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।